গল্পের শুরুতেই আমরা একজন ফেমাস বিজনেসম্যান এবং আমাদের এই গল্পের মেন লিড কেউকে দেখতে পাই। সে ছিল অনেক রুড এবং অ্যারোগেন্ট টাইপের একটি ছেলে। সে আজকে তার বানানো গেম সিক্রেট রুমের লঞ্চিং ইভেন্টে গেমের ব্যাপারে সবাইকে বলছিল। ইভেন্ট শেষ করে কেউ যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই একটি মেয়ে অদ্ভুত ধরনের পোশাক পরে এসে কেউকে পিছন থেকে ভয় দেখায়। এই মেয়েটি আর কেউ না বরং আমাদেরই গল্পের ফিমেল লিড নাইন। সে ছিল একজন রিপোর্টার। কেউ তো নাইনকে দেখে ভয় পাওয়ার বদলে তাকে অদ্ভুত ধরনের একটি লুক দেয়। এখানে নাইন কেউকে বলে যে অনেকদিন পরে তোমার সাথে আমার দেখা হলো, কিন্তু কেউ তো তাকে কোনো জবাবই দেয় না। নাইনের কথা দ্বারা আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে নাইন এবং কেউ হয়তো একে অপরকে অনেক আগে থেকে চিনে, কিন্তু কেউ নাইনের সামনে এমন অ্যাটিটিউড দেখাচ্ছিল যেন সে নাইনকে চিনেই না। কেউর এরকম রুড বিহেভিয়ার দেখে তো নাইন কাজের কথাতেই চলে আসে আর তাকে বলে যে আমি এখানে তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছি, কিন্তু কেউ তো তার কথা পুরো ইগনোর করে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। নাইন ওকে তাড়াহুড়া করে আটকানোর জন্য যেতে গিয়ে তো সেই নিচে পড়ে যায়, কিন্তু রুড কেউ তো একবারের জন্য তাকে পিছন ঘুরে দেখে না। পরবর্তী সিনে আমরা কেউকে তার অফিসে দেখতে পাই। তখনই কেউর সেক্রেটারি এসে তাকে বলে যে আপনার ক্লাস ফেলো নেন অনেকদিন ধরে আপনার ইন্টারভিউ নিতে চাচ্ছে। কেউ তখন বলে যে আমি ওর সাথে ফেস টু ফেস দেখা করে ওর মুখের উপরে মানা করে দিব, আর এই কাজটি করতে বেশি মজা লাগবে, তাই তুমি আজকে আমার সাথে ওর ইন্টারভিউটা ফিক্সড করে দাও। ওদের ইন্টারভিউটা একটি বারে ফিক্সড করা হয় যেখানে নাইন তার বয়ফ্রেন্ডকে সাথে করে যায়। এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে পরের দিন নাইনের বিয়ে। এই বারে নাইনের সাথে তার রাইভেল ফ্রেন্ডেরও দেখা হয়ে যায়। তারা দুজনে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। সেই সময় নাইনের বয়ফ্রেন্ড তাকে অ্যালকোহলের পরিবর্তে সফট ড্রিঙ্ক নিয়ে এসে দেয়, কিন্তু নাইনের রাইভেল তো তখন ইচ্ছে করে নাইনের ড্রিঙ্কটি এক্সচেঞ্জ করে তাকে অ্যালকোহলের ড্রিঙ্কটি দিয়ে দেয়, যার ফলে যখনই নাইনের ড্রিঙ্কটি খায় তখনই তো সে একদম ড্রাঙ্ক হয়ে যায়। আর তখনই সেখানে কিয়াও আসে ওর সাথে কথা বলতে, আর কিয়াওয়ের সামনে তো নাইন তখন মাতলামি করা শুরু করে দেয়। আর সে স্টেজের উপরে গিয়ে মাইকটি নিয়ে বলতে থাকে যে স্কুল টাইমে যখন তুমি আমাকে লাভ লেটার লিখেছিলে তখন সেই লেটারে অনেকগুলো ভুল ছিল। এগুলো শুনে তো সেখানে উপস্থিত সবাই হাসতে থাকে, আর কিয়াও তো তখন অনেক বেশি এম্বারেসমেন্ট ফিল করতে থাকে, যার কারণে সে তার সেক্রেটারিকে ইশারা করে নাইনকে সেখান থেকে পাঠিয়ে দেয়। নাইনে সেখান থেকে চলে যাওয়ার পরে তো কিয়াও অনেক রাগান্বিত হয়ে তখন ড্রিঙ্কস করতে থাকে, আর ড্রিঙ্ক করার পরেই তো কিয়াওয়ের মাথা ঘুরতে থাকে। এরপরে আমাদের পরের দিন সকালের সিনটা দেখানো হয়, যেখানে আমরা নাইনকে দেখি তার তো ঘুম একটি হোটেলে ভাঙে। সেই সময় নাইনের হাত তার পাশে শুয়ে থাকা একটি ছেলের গায়ে লাগে, আর এটি দেখে তো নাইন অনেক অবাক হয়ে যায় যে সে কালকে রাতে কোন ছেলের সাথে রাত কাটিয়ে ফেলেছে। আর আমরা এখানে জানতে পারি যে কিয়াওয়ের সাথে কালকে রাতে যে ছেলেটি রাত কাটিয়েছে সেটি আর কেউই না বরং কিয়াও ছিল। তবে কিয়াও এবং নাইন তাদের দুজনেরই রাতের ব্যাপারে কিছুই মনে ছিল না। দুঃখিত বন্ধুরা, ছোট একটি অ্যাড প্লে করতে হচ্ছে, তোমরা চাইলে এটিকে স্কিপ করে দিয়ে মেন ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আপনাদের জানাতে এসেছে এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো বানজাই বেট সম্পর্কে। কেন বানজাই বেট আলাদা? লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। 3 লক্ষ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার, এভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো সবই এখানে আছে। তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারেন বিকাশ নগদ এবং রকেট দিয়ে। 24 ঘন্টা 7 দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচে পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড ফাবিয়া ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস পান, প্লাস 200 ফ্রি স্পিন পান। এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই বেটের সাথে। ধন্যবাদ। তারা দুজনে তো এখানে একে অপরকে দেখে একদম শকড হয়ে যায়। কিয়াও তো তখন নিজেকে বাঁচানোর জন্য অভিনয় করে বলতে থাকে যে আমি কিয়াও না, আমি ওর ভাই জিং। কিন্তু নাইনের তো ওর কথা একদমই বিশ্বাস হচ্ছিল না। কিয়াও তখন বলে যে দেখবা আমি আমার ভাইকে ফোন দিব। এটা বলে সে একজনকে ফোন দেয়। আসলে এটি কিয়াওয়ের সেক্রেটারি ছিল। সে ফোনটি ধরে বলে যে আমি কিয়াও বলছি। এটি শোনার পরে তো নাইনেরও বিশ্বাস হয়ে যায় যে এই ছেলেটি আসলে কিয়াওয়ের টুইন ব্রাদার জিং। কিয়াও তো তখন তাড়াহুড়া করে সেখান থেকে চলে যায়।
আর তখনই নায়নের কাছে তার বয়ফ্রেন্ডের মেসেজ আসছে। কালকে রাতে নায়ন নেশাগ্রস্ত অবস্থায় তার এবং কিয়াওয়ের একটি পিকচার তুলে তার বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিল। আর এই ছবিটা দেখার পরে নায়নের বয়ফ্রেন্ড তার সাথে বিয়েটি ভেঙে দেয়। নায়ন তখন কিয়াওয়ের কাছে গিয়ে নিজের রিংটি খুলে কিয়াওকে দিয়ে বলে যে চলো আমরা দুজনে বিয়ে করে নিই। কিয়াও তো এগুলো শুনে অনেক অবাক হয়ে যায়। তখন ও কিয়াওকে বলতে থাকে যে আমার বয়ফ্রেন্ড আমাদের দুজনের ছবি দেখে আমার সাথে বিয়েটি ভেঙে দিয়েছে, আর আমার মায়ের জোর করার জন্য আমাকে বিয়ে করতে হবে যাতে আমি আমার ক্যারিয়ারটিকে গড়তে পারি। এই জন্য প্লিজ তুমি আমার সাথে বিয়েটা করে নাও, তারপরে তুমি যেখানে যেতে চাও সেখানে তুমি চলে যেতে পারো। এই প্রবলেমটা তো নায়নের ছিল, যার কারণে তো কিয়াও তাকে বিয়ের জন্য মানা করে দেয়। নায়ন যখন দেখে যে কিয়াওকে ভালোভাবে বোঝানো সম্ভব হচ্ছে না, তখন সে কিয়াওকে বলতে থাকে যে তুমি যদি আমার সাথে বিয়ে করতে রাজি না হও তাহলে আমি তোমার এবং আমার ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। কিয়াও যেহেতু অনেক ফেমাস একজন বিজনেসম্যান ছিল, তাই সে যদি এরকম ধরনের স্ক্যান্ডালের মধ্যে পড়ে যায় তাহলে তার বিজনেস অনেক বেশি লসের মধ্যে পড়ে যাবে। আর এসব কথা চিন্তা করে তো কিয়াও বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে কিয়াওকে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে কালকে রাতে আমি তোমাকে এবং নায়নকে আলাদা আলাদা রুমে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমরা দুজনে কিভাবে এক রুমে চলে গেলে সেই ব্যাপারটা আমি জানি না। কিয়াও তো চুপচাপ এগুলো শুনে নেয়, কারণ তার কাছে তো আর বলার মতন কিছুই ছিল না। এরপরে পরের দিন আমাদের নায়ন এবং কিয়াওয়ের বিয়ের সিনটা দেখানো হয়, যেখানে নায়নের মা যখন কিয়াওকে দেখে তখন তো সে অনেক অবাক হয়ে যায়। আর সে নায়নকে জিজ্ঞাসা করে যে তোমার আগের বরটা কোথায় আর এই ছেলেটা কে। নায়ন তো আগে থেকে কিয়াওকে শিখে দিয়েছিল যে সে কিভাবে নায়নের মার সাথে ডিল করবে। তবে কিয়াও তো নায়নকে বিরক্ত করার জন্য নায়নের মার সামনে উল্টাপাল্টা কথা বলতে থাকে। নায়ন তখন কিয়াওকে সাইডে নিয়ে গিয়ে তাকে আবারও হুমকি ধামকি দিতে থাকে। আর এগুলো শুনে তো কেউ ভয় পেয়ে গিয়ে নায়নের মায়ের সামনে এসে তার সমস্ত কথা ঠিক মতনই জবাব দেয়। আর তারা দুজনে তো নায়নের মায়ের সামনে এটাই শো করতে থাকে যে তারা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসে। নায়নের মা তো তখন নায়নের খুশির কথা চিন্তা করে কিয়াওকে নায়নের হাজবেন্ড হিসেবে মেনে নেয়। কিছুক্ষণ পরে আমরা দেখি যে কিয়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা চিন্তা ভাবনা করছিল। তখনই কিয়াওয়ের মা সেখানে চলে আসে। আসলে কিয়াওয়ের মা অনেক অসুস্থ ছিল, তবে সে কিয়াওয়ের বিয়ের কথাটি যখন জানতে পারে তখন তো সে কিয়াওয়ের জন্য অনেক বেশি খুশি হয়ে যায়। কিয়াওয়ের মা তখন নায়ন এবং তার মায়ের সাথে এসে দেখা করে। এখানে নায়ন এবং কিয়াও তো না যাওয়ার সত্ত্বেও সবার সামনে লাভ বার্ডস হওয়ার নাটক করতে থাকে। এরপরে বিয়ের সময়টা চলে আসে আর ওরা দুজনে খুব সুন্দরভাবে রেডি হয়ে স্টেজে চলে আসে। তারপরে ওরা দুজনে একে অপরের সাথে রিং এক্সচেঞ্জ করে নেয়। বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো ওদের দুজনের পালা ছিল এবার একে অপরকে কিস করার। যেহেতু কিয়াও তার মনের বিরুদ্ধে গিয়ে নিয়ানের সাথে বিয়ে করছে, তাই সে কেনই বা নিয়ানকে কিস করতে যাবে। আর এই কারণে তো নিয়ান নিজে থেকে কিয়াওকে জোর করে কিস করে নেয়। আর এটি দেখে তো কিয়াও একদম অবাক হয়ে যায়। আর এখান থেকে কিয়াও তার পাস্টের কথা মনে করতে থাকে, যখন নায়ন এবং কিয়াও স্কুলে পড়তো। যেখানে আমরা দেখি যে কিয়াও যখন একদিন একলা বসেছিল তখনই নায়ন তার কাছে এসে বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করি। এটি বলে সে কিয়াওয়ের গালে একটি কিস করে সেখান থেকে চলে যায়। কিয়াও নায়নকে অনেক বেশি পছন্দ করত, তাই সে নায়নের প্রপোজালের অ্যান্সার দেওয়ার জন্য একটি লেটার লিখে। আর এই লেটারটি দেখে নায়ন এবং তার ফ্রেন্ডরা এই লেটারের মধ্যে যে যে ওয়ার্ডগুলো ভুল ছিল সেগুলোকে পয়েন্ট আউট করে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেয়। আর তারপরে তারা কিয়াওকে নিয়ে অনেক হাসি তামাশা করতে থাকে। আর এতে করে তো কিয়াওয়ের মন সম্পূর্ণরূপে ভেঙে যায়। আর কিয়াও এখন পর্যন্ত এটাই মনে করতে থাকে যে ওগুলোর পিছনে হয়তো নায়নেরই হাত ছিল, তাই সে এখন পর্যন্ত নায়নকে ঘৃণা করে। সিন এবার প্রেজেন্টে চলে আসে। বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো ওদের দুজনের যে উদ্দেশ্য ছিল বিয়েটা করার সেটা কমপ্লিট হয়ে যায়, যার কারণে তারা দুজনে একে অপরের রাস্তায় চলে যেতে থাকে। কিন্তু তখনই নায়নের কাছে তার মায়ের ফোন আসে আর সে তাকে জানায় যে আমি তোমাকে অ্যাব্রোডে যাওয়ার জন্য তোমার বিয়ের 3 মাস পরেই আমি তোমাকে টাকা দিব। এটি শোনার পরে তো নায়ন তাড়াতাড়ি কিয়াওয়ের কাছে এসে একটি বড় স্মাইল দিয়ে ওকে আবারও নিজের সাথে থাকার জন্য বলে। কিয়াও তো নায়নের মুখের এই ফেক স্মাইল দেখে ব্যাপারটা বুঝতে পেরে যায় যে নায়নের উদ্দেশ্য যখন হাসিল হয়ে যাবে তখন সে আবারও ওর সাথে রুট হবে। কিয়াও তখন ওকে বলতে থাকে যে বিয়ে নিয়ে আমাদের দুজনের মাঝে যে ডিলটা হয়েছিল সেটি এখন শেষ হয়ে গিয়েছে, তাই আমি আর তোমাকে কোনো ধরনের সাহায্য করতে পারবো না। নায়ন তো ওকে বোঝাতে থাকে যে আমার মা আমাদের দুজনের একসাথে থাকা নিয়ে সন্দেহ করছে, তাই প্লিজ তুমি আমার এই কাজে একটু আমাকে সাহায্য করো। কিন্তু কিয়াও তো তার কোনো কথাতেই রাজি হয় না।
তখনই কেউয়ের কাছে তার মায়ের ফোন আসে। আর সে তাকে বলে যে আমি আমার বৌমার সাথে দেখা করতে আসছি। এটি শুনে তো কেউয়ের কাছে মনে হয় যে এইবার নাইনের কথা মেনে নেওয়াই তার জন্য ভালো হবে। যার কারণে তো ওরা দুজন মিলে একসাথে নাইনের বাসাতে চলে আসে। আর এখানেই তো ওদের দুজনের মাই ওদের সাথে দেখা করার জন্য আসে। ওরা দুজনে তো তখন ওনাদের সামনে একটি লাভলি কাপল হওয়ার নাটক করতে থাকে। এরপরে ওদের দুজনের মায় যখন সেখান থেকে চলে যায়, তখন ওরা দুজনে পুরো বাড়িটিকে হাফ হাফ করে ডিভাইড করে নেয়। আর এই সময়ও তো ওরা দুজনে একে অপরের সাথে অনেক ঝগড়া করতে থাকে। আর এই ঝগড়া করতে করতে তো রাত হয়ে যায়। ঘুমানোর যখন সময় চলে আসে, তখন নায়ন রুমের মধ্যে ঘুমায় এবং কেউ রুমের বাইরে। রাতের বেলায় আমরা দেখতে পাই যে নায়নের তো ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস ছিল। যার কারণে আজ যখন সে ঘুমের মধ্যে হাঁটছিল, তখন তো কিয়াও নায়নকে দেখে চোর মনে করে। তাই তো কিয়াও পিছন থেকে নায়নকে হিট করে। নায়নও তো ছেড়ে দেয় না, সেও ইচ্ছে মতন কেউকে পিটুনি দিয়ে দেয়। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে নায়ন কেউকে তো জিঙ্গি মনে করছিল। তাই সে কেউকে জিং ভেবে বলে দেয় যে আমি কেউয়ের ইন্টারভিউ নিতে চলেছি, তাই তুমি ওর ব্যাপারে আমাকে কিছু বলো। কিন্তু কেউ নিজের ব্যাপারে ওকে কিবার বলবে। তাই সে নাইনকে বলে দেয় যে তুমি ওকে যতটুকু চিনো সে ব্যাপারে তুমি ওকে কোয়েশ্চেন করো। এরপরে আমরা দেখি যে নাইন কেউয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য তার অফিসে যায়। কিন্তু নাইন সেখানে পৌঁছানোর আগে তার রাইভেল আগে থেকে কেউয়ের সাথে ইন্টারভিউ টাইমটি ফিক্সড করে দেয়। এই জন্য নাইন আজকেও কেউয়ের ইন্টারভিউ নিতে পারে না। আর এই ব্যাপারটা নাইন যখন তার বসকে গিয়ে জানায়, তখন তো বস রেগে গিয়ে নাইনকে জব থেকে ফায়ার করে দেয়। এইসবের টেনশনে তো নাইন অনেক বেশি ড্রিঙ্ক করে কেউর অফিসে চলে যায়। আর তাকে গিয়ে বলে যে প্লিজ তুমি আমাকে একটাবার সুযোগ দাও। নাইনের এত খারাপ অবস্থা দেখে তো কেউরও তখন ওর জন্য একটু মনটা গলে যায়। তাই সে ওর কথাতে রাজি হয়ে যায়। আর সে কেউকে ফাইনালি তার ইন্টারভিউটা দিয়ে দেয়। আর এই ব্যাপারটা জানার পরে তো নাইনের বস একদম চেঞ্জ হয়ে যায়। এরপরে আমরা দেখি যে নাইনের কথাতে কেউ তার সিক্রেট রুমের গেমের জন্য যে সেটআপটি তৈরি করেছিল সেটি সে নাইনকে দেখায়, যেটি আসলে একটি হরর রুমের মতন ছিল। এখানে আসার পরে তো নাইন ভয় পেয়ে কেউকে জড়িয়ে ধরে। এখানে নাইন কেউকে জিজ্ঞাসা করে যে তুমি স্কুলের পরে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে, আর তুমি এতটা চেঞ্জই বা কিভাবে হয়ে গেলে। এখন কেউ ওকে আর কিভাবেই বা বলবে যে তোমার সেদিন ওই লেটারটা সবাইকে দেখানোর জন্যই আমি রাগের বশে এতটা নিজেকে চেঞ্জ করে ফেলেছি। পরবর্তীতে আমরা দেখি যে নাইনকে এত বেশি ভয় পেতে দেখে তো কেউ তখন নাইনকে ওর বাসাতেই নিয়ে যায়। আর সে নিজে গিয়ে কিচেন থেকে নাইনের জন্য পানি নিয়ে এসে দেয়। এটি দেখে নাইন তো ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার কিচেন কোথায় আছে এই ব্যাপারে কিভাবে জানলে। কেউ তখন গল্প সাজিয়ে তাকে বলতে থাকে যে ছোট্ট একটা বাসার কোথায় কি আছে এটা খুব সহজেই জানতে পারা যায়। সেই সময় কেউ ব্যাপারটা জানতে পারে যে তার মা কিছুক্ষণের মধ্যে এখানে আসতে চলেছে। আর এটি জানার পরে তো কেউ বাহানা দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আর তারপরে সে জিংয়ের গেট আপ নিয়ে আবারও চলে আসে, কারণ তার মাও তাকে জিংই জানতো। এখন রিয়েল জিং যে কোথায় আছে সেটা তো আমরা গল্পের আগে গিয়ে জানতে পারবো। এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে কেউয়ের মা কেউয়ের বাবার মৃত্যুর পরে তো মানসিক রোগী হয়ে গিয়েছিল। এই জন্য কেউ সবসময় এটাই চেষ্টা করতো যে সে তার মাকে কিভাবে ভালো রাখতে পারবে। এরপরে ওরা সবাই মিলে বসে ডিনার করে। ডিনার শেষে তো নাইন এবং কেউয়ের মা বসে ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করার ফলে তো নাইন ফুল ড্রাঙ্ক হয়ে যায়। আর ড্রাঙ্ক অবস্থায় তো নাইন তাদের বিয়ের সত্যটা মাকে বলে দিতে যাচ্ছিল, কিন্তু সঠিক সময়ে কেউ এসে নাইনের মুখটা চেপে ধরে। আর তার মায়ের সামনে বাহানা দিয়ে নাইনকে সে ভিতরে নিয়ে যায়। আর এখানেই তো মাতাল অবস্থায় নাইন নিজের কাছে বেডে কেউকে টেনে নেয়। কেউ তো তখন নাইনকে জ্ঞানে ফিরিয়ে নিয়ে আসে। তারপরে তারা দুজনে ভালো ফ্রেন্ডের মতন একে অপরের সাথে কথা বলতে থাকে। নাইন তো ওর অনেক প্রশংসাও করে। তারপরে সে ওকে নিজের সাথে হরর মুভি দেখার জন্য বলে। নাইনের কথাবার্তা শুনে তো এটাই মনে হচ্ছিল যে তার কেউয়ের সিক্রেট রুম দেখে ভয় পাওয়ার পরও স্বাদ মিটেনি, সে আরো বেশি ভয় পেতে চায়। কেউ তো তখন নাইনের কথাতে তার সাথে হরর মুভি দেখা শুরু করে। আর তারা দুজনে তো একে অপরের পাশাপাশি দেখে মুভি দেখছিল। মুভি দেখার সময় তো কেউ নাইনকে খুশি করার জন্য ভয় পাওয়ার অ্যাক্টিংও করতে থাকে। আর মুভি দেখতে দেখতে ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন আমরা দেখি যে নাইন তার অফিসের একটি মিটিং এ যায়। সেখানে তো বসের একজন গেস্টের কথাতে নাইন ড্রিঙ্ক করে নেয়।
বসের গেস্ট যখন নায়নকে ড্রাঙ্ক অবস্থায় দেখতে পায় তখন তো সে ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করতে থাকে। নায়ন তো তখন ওই লোকটির হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করতে থাকে, এমনকি সে জোরে জোরে চিৎকারও করতে থাকে। সেই সময় কেউ জিং সেজে নায়নকে বাঁচানোর জন্য চলে আসে। তারপরে সে নায়নকে ওই বদমাইশ লোকটির হাত থেকে বাঁচিয়ে বাসাতে নিয়ে এসে শুয়ে দেয়। নায়নের যখন জ্ঞান ফিরে আসে তখন সে কেউকে জিজ্ঞাসা করে যে তুমি ওই সময় ওখানে কিভাবে পৌঁছালে। কেউ তখন ওকে বলে যে আমি তোমার ফোনে ট্র্যাকিং অ্যাপ ওপেন করে দিয়েছি, যাতে করে তুমি যখনই ড্রাঙ্ক হয়ে যাবে তখনই যাতে আমি তোমাকে রেস্কিউ করতে যেতে পারি। ওর এত কেয়ার করা দেখে তো নায়ন তখন ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরে বলতে থাকে যে প্লিজ তুমি আমাকে কখনো ছেড়ে চলে যেও না। কেউ তো নায়নকে স্কুল লাইফ থেকে অনেক বেশি পছন্দ করত, শুধুমাত্র ওই লেটারের ব্যাপারটা নিয়ে তার মনটা ভেঙে গিয়েছিল। কিন্তু সে কোনো সময়ের জন্য নায়নের চিন্তা ভাবনা তার মনের মধ্যে থেকে বের করতেই পারে না। নায়ন তো এখানে কেউ মানে জিংকে তার সাথে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে। কেউ আর কি বা চাইতো, তাই তো সে খুশি খুশি তাকে হ্যাঁ বলে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে কেউ জিং যে ডেটের জন্য যাচ্ছিল তখনই সে জানতে পারে যে তার সিক্রেট রুম গেমিং এর সেটআপে আগুন ধরে গিয়েছে। এই জন্য তো ওকে তাড়াতাড়ি ওখানে চলে যেতে হয়। সিক্রেট রুমে আটকে পড়া মানুষদেরকে বাঁচাতে গিয়ে তো কেউ নিজে আঘাত পায়, যার কারণে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। আর ওইদিকে তো নায়ন ওই ব্যাপারটা জানতে পেরে যায় যে সিক্রেট রুমে আগুন ধরে যাওয়ার কারণে তো কেউ আঘাত পেয়েছে। আর এটি শোনার পরে তো নায়ন জিং এর কথা ভুলে কেউর চিন্তায় তার সাথে দেখা করতে হসপিটালে চলে যায়। আর এদিকে হসপিটালে কেউ যখন এই ব্যাপারটা জানতে পারে যে নায়ন তার সাথে দেখা করতে আসছে তখন তো সে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ সে তো জিং সেজে নায়নের সাথে দেখা করতে যাচ্ছিল আর সে তো এখন জিং অবস্থাতে হসপিটালে ভর্তি হয়ে আছে। তাই তো সে তাড়াতাড়ি ওই অবস্থাতে উঠে কিয়াওয়ের গেট আপ নিতে থাকে। হসপিটাল থেকে বেরিয়ে আসার পরে নায়নের কাছে মনে হয় যে আমি জিং এর ওয়াইফ আর আমি কিয়াওয়ের জন্য এত টেনশন করছি, আর এসব কথা ভেবেই তো নায়নের কাছে অনেক খারাপ লাগে। তখনই হসপিটাল থেকে কিয়াও জিং সেজে নায়নকে ফোন দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কিয়াওয়ের সাথে দেখা করতে গিয়েছিলে। নায়ন তো তখন তাকে মিথ্যা বলে দেয়, আর এটি শুনে তো কিয়াওয়ের অনেক বেশি খারাপ লাগে। পরের দিন অফিসে আমরা দেখি যে নায়ন তো কিয়াওকে ফুল অ্যাভয়েড করার চেষ্টা করতে থাকে, কিন্তু বারবারই কিয়াও তার সামনেই পড়ে যাচ্ছিল। আর এসব কিছু দেখে তো নায়ন এবার জিং এবং কিয়াওকে নিয়ে ফুল কনফিউজড হয়ে যায়। নায়ন তো তার এই প্রবলেমটি তার এক্সের সাথে গিয়েও শেয়ার করে। নায়নের এক্স এখানে তাকে বলে যে তুমি প্রথম জনকে না বরং দ্বিতীয় জনকে ভালোবাসো, কারণ তুমি যদি প্রথম জনকে ভালোবাসতে তাহলে দ্বিতীয় জনের জন্য তোমার মনের মধ্যে কোনোদিনই ফিলিংস আসতো না। এইগুলো শুনে তো নায়নের কাছে মনে হয় যে সে হয়তো সত্যি জিংকে ভালোবাসে, কিন্তু ব্যাপারটা এতটাও সহজ ছিল না। এরপরে আমাদের জিং এর বার্থডে দিনটা দেখানো হয়, যেদিন নায়ন এবং কিয়াও একসাথে জিং এর জন্য বার্থডে গিফট কিনতে যায়। আর এখানে আসার পরে কিয়াও তাকে সুযোগ বুঝে জিজ্ঞাসা করে যে তুমি কি জিংকে ভালোবাসো। তখন নায়ন তোকে বলে দেয় যে হ্যাঁ আমি জিংকে ভালোবাসি। নায়নের মুখে এই কথা শুনে তো কিয়াওর মন পুরোপুরি ভাবে ভেঙে যায়, কারণ সে নায়নের সামনে নিজের ভালোবাসার কথাটি কনফেস করতে চাচ্ছিল। তবে সে নায়নের এই অ্যান্সারটা শুনে তো নিজেকে তখন আটকিয়ে নেয়। নায়ন কিয়াওকে বলে তো দেয় যে সে জিংকে ভালোবাসে, কিন্তু সে মনে মনে এখনো অনেক বেশি কনফিউজড ছিল এই ব্যাপারটা নিয়ে যে সে আসলে কাকে ভালোবাসে। আর এদিকে কিয়াও মনে মনে ভাবতে থাকে যে আমার জন্য তো কেউই কোনো চিন্তা করে না, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে জিং হয়ে সবার সামনে থাকবে। রাতের বেলায় আমরা দেখি যে নায়ন জিং এর বার্থডের জন্য তাকে খুব সুন্দর একটি কেক নিয়ে এসে দেয়। এরপরে ওরা দুজন মিলে সেই কেকটি কাট করে। আর এখানে নায়ন জিং এর প্রতি তার ভালোবাসাটি ওর সামনে কনফেস করে দেয়। কিয়াও তো তখন খুশি হয়ে নায়নকে জড়িয়ে ধরে। আর এরপরে কিয়াও মানে জিং নায়নের জন্য পিয়ানো প্লে করে। নায়ন তো তখন এই টিউনটি রেকর্ড করে তাদের দুজনের ফোনের রিংটোনে এই টিউনটি সেট করে দেয়। পরের দিন নায়ন অফিসে কিয়াওয়ের সাথে দেখা করতে যায়। তখনই কিয়াও মানে জিং এর ফোনে কল আসে। কিয়াওয়ের সামনে তখন নায়নও দাঁড়িয়ে ছিল, আর কিয়াওয়ের কাছে জিং এর ফোন দেখে তো নায়নের মনের মধ্যে একটু সন্দেহ ঢুকে যায়। কিয়াও তো তখন ব্যাপারটা বুঝতে পারে, আর সে তখন সিচুয়েশনটি সামলে নিয়ে বলে যে জিং তার ফোনটি ভুলবশত এখানে ফেলে রেখে গিয়েছে। নায়ন কিয়াওকে এখানে কিছুই বলে না, তবে তার মনের মধ্যে সন্দেহ তো হচ্ছিল। এই জন্য রাতের বেলায় নায়ন ঘুমাতে যাওয়ার আগে কিয়াওয়ের অনেক ক্লোজে চলে যায়।
এটি দেখে কেয়ার কাছে তো মনে হয় যে নায়ন হয়তো তাকে কিস করতে আসছে, কিন্তু নায়ন তো কেয়ার নেকে একটি বাইট করে দেয়। এর ফলে তো কেয়ার নেকে একটি লাভ বাইটের চিহ্ন বসে যায়। পরের দিন নায়ন অফিসে গিয়ে কেয়াওকে আবারও তার সিক্রেট রুমে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। কেয়াও যখন নায়নকে নিয়ে সিক্রেট রুমে যায় তখন তো নায়ন সুযোগ বুঝে কেয়ার উপরে অ্যাটাক করে তার নেকটি চেক করতে থাকে, কিন্তু কেয়ার নেকে ওই বাইকটি দেখার আগেই তো কেয়ার অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট এখানে কেয়াওকে জানায় যে আপনার মায়ের প্যানিক অ্যাটাক এসেছে এবং সে জিনকে দেখার জন্য জেদ করছে। কেয়াও তখন তার মায়ের সাথে দেখা করতে যায় আর তাকে বোঝাতে থাকে যে আমি খুব তাড়াতাড়ি জিনকে দেখা করার জন্য নিয়ে আসছি। তারপরে কেউ নায়নকে তার বাসাতে রাখতে আসে। নায়ন তো কেয়ারের সামনে জিনকে ফোন দেয়। তখনই নায়নের মনে হতে থাকে যে সে হয়তো শুধু শুধুই জিনকে সন্দেহ করছে। আর ওইদিকে আমরা কেয়াওকে দেখি সে তো লুকিয়ে বাসার মধ্যে ঢুকে জিনের ড্রেস আপ নিতে থাকে। সেই সময় নায়ন সেখানে চলে আসে এবং সে কেয়াওকে এমন অবস্থায় দেখে ফেলে। কেয়াও তার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে দেখে তো নায়নের মন একদম ভেঙে যায়। সে তো এখানে কেয়াওকে অনেকগুলো কথা শুনে তাকে তার বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে। কেয়াওয়ের কাছে তো নায়নকে বলার মতন আর কিছুই ছিল না, যার কারণে সে চুপচাপ নিয়ানের বাসা থেকে বেরিয়ে আসে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে কেয়াও নায়নের কাছে গিয়ে তাকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু নায়ন তো তার কোনো কথা শুনতে রাজি ছিল না। কারণ কেয়াও যেহেতু তার বিশ্বাস ভেঙেছে তাই সে সহজে আর কেয়াওকে বিশ্বাস করতে পারছিল না। কেয়াও যখন দেখে যে সে কোনোভাবে নায়নকে বোঝাতে পারছে না তখন তো সে নায়নের কথাতে তার হাত থেকে তাদের ওয়েডিং রিংটি খুলে নায়নকে দিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা কেয়াওকে তার ভাইয়ের কবরস্থানের সামনে দেখতে পাই। আর এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে জিং তো অনেক আগে মারা গিয়েছে, তবে কেয়াওয়ের মা তো এই ব্যাপারটা কোনোভাবে মেনে নিতে পারছিল না, যার ফলে তো কেয়াওয়ের মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। এই জন্য কেয়াও তার মাকে সুস্থ রাখার জন্য তার মায়ের সামনে জিং সেজে থাকতে শুরু করে। পরবর্তীতে আমরা দেখি যে নায়ন এই ব্যাপারটা জানতে পেরে যায় যে কেয়াওয়ের মা তো এই ব্যাপারটা জানে যে জিং অনেক আগে মারা গিয়েছে, কিন্তু সে ইচ্ছে করে অসুস্থ থাকার অ্যাক্টিং করতে থাকে। এই ব্যাপারটা জানার পরে তো নায়ন কেয়াওয়ের মার সাথে দেখা করতে যায় আর তাকে বলে যে আমি জানি আপনি অসুস্থ না, আপনি তো শুধু অ্যাক্টিং করছেন। নায়নের মা তো তখন কান্না করে বলতে থাকে যে হ্যাঁ আমি নাটক করছি, কারণ আমি কেয়াওয়ের থেকে বেশি জিংকে ভালোবাসতাম। এই কারণে জিং যখন মারা যায় তখন আমি কেয়াওকে বাধ্য করি যাতে সে আমার সামনে সব সময় জিং সেজেই থাকে। আর কেয়াও তো সব সময় তার মায়ের সামনে জিং সেজে থাকতে থাকতে সে তার নিজের পার্সোনালিটিটাই ভুলে গিয়েছিল। নায়ন এখানে কেয়াওয়ের মাকে কথা শুনিয়ে বলতে থাকে যে আপনার জন্য কেয়াও জিং সেজে সব সময় থাকতে থাকতে ও যে কতটা কষ্টের মধ্যে প্রত্যেকটা দিন পার করেছে সেই সম্পর্কে আপনার কোনো আইডিয়াও নেই। এখন যা হবার হয়ে গিয়েছে, এখন থেকে আপনি কেয়াওকে কেয়াও হিসাবে ট্রিট করেন, জিং হিসাবে না, কারণ সেও তো আপনার আর একটা সন্তান। কেয়াও তো চায় যে আপনি ওকে কেয়াও হিসাবেই ট্রিট করেন, ভালোবাসেন। নায়ন মাকে সব কথা শুনিয়ে সে যখন বাইরে আসে তখন সে দেখে যে কেয়াও তো আগে থেকে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনে ফেলেছে। কেয়াও এখানে নায়নকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। আসলে কেয়াও এই ব্যাপারটা জানতো যে তার মা অসুস্থ হবার নাটক করছে, কিন্তু তারপরেও সে তার ছেলের দায়িত্ব পালন করার জন্য এবং তার মাকে ভালো রাখার জন্য এতদিন পর্যন্ত চুপ ছিল। আর এদিকে কেয়ার মা তো ভুলটা বুঝতে পারে যে সে এতদিন ধরে কেয়াওয়ের সাথে কি কি অন্যায় করে গিয়েছে, যার কারণে কেয়াও যখন তার মায়ের সাথে দেখা করতে আসে তখন মা তো এবার কেয়াওকে তার মতন করে ট্রিট করে, জিংয়ের মতন করে না। আর এটি দেখে তো কেয়াও অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ভাবতে থাকে যে ফাইনালি আমি আমার ডুয়াল পার্সোনালিটি থেকে মুক্তি পেয়ে গিয়েছি। পরের সিনে আমরা দেখতে পাই যে কেয়াও তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই ব্যাপারটা জানতে পেরে যায় যে স্কুলে সেই সময় নোটিশ বোর্ডে ওই লেটারটা নিয়ান না বরং তার এক্স গার্লফ্রেন্ড লাগিয়েছিল। আর এই কথাটি জানার পরে তো কেয়াওর মনের মধ্যে নায়নকে নিয়ে যেসব অভিযোগ, যেসব ভুল বোঝাবুঝিগুলো ছিল সবকিছু ক্লিয়ার হয়ে যায়, যার ফলে তো অনেক বছর পরে কেয়াও অনেক বেশি রিলিফ ফিল করতে থাকে। এরপরে আমরা দেখি যে কেয়াও তার স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করতে যায় আর সেখানে যাওয়ার পরে সে একটি লেটার পায় যেটি নিয়ান সেই সময় তার লেটারের অ্যান্সার দেওয়ার জন্য লিখেছিল, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে তো এই লেটারটা আর কেয়াওয়ের কাছে গিয়ে পৌঁছায় না।
এই লেটারটি পড়ার পরে তো কেউ অনেক খুশি হয়ে নায়নের কাছে যেতে থাকে। কিন্তু এদিকে তো নায়ন তার এক্সের সাথে মজা করে বেড়াচ্ছিল। নায়ন যখন তার সামনে কেউকে দেখে তখন তো তার মন আবারও খারাপ হয়ে যায় আর সে ওখান থেকে চলে যায়। পরের দিন কেউ নায়নের অফিসে গিয়ে তো তার রাগ ভাঙানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু নায়ন তো এত সহজে সবকিছু ভুলে যাচ্ছিল না। কেউ তো নায়নকে ইমপ্রেস করার জন্য তার প্রমোশনও করিয়ে দেয়, কিন্তু এরপরেও তো নায়ন তাকে পাত্তা দেয় না। অফিস শেষ করে তারা দুজনে একসাথে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর সেই সময় অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হতে দেখে তো নায়ন তখন কেউকে নিজের বাসাতে নিয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে কেউ নায়নকে ফোন দিয়ে একটি বুক স্টোরে আসার জন্য বলে। আসলে স্কুল লাইফে ওরা দুইজনে এই বুক স্টোর থেকে বুক কিনতো। কেউ তো নায়নের জন্য এই বুক স্টোরটিকে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। নায়ন যখন সে বুক স্টোরে আসে তখন সে নায়নকে ইমপ্রেস করার জন্য সে নিজে বুক স্টোর থেকে বুকগুলো নায়নকে সার্ভ করতে থাকে। কেউ তার জন্য এত কষ্ট করছে দেখে তো নিয়ানের মনটা তখন কেউর জন্য একটু দুর্বল হয়ে পড়ে। আর কেউ যখন ব্যাপারটা বুঝতে পারে তখন সে নিয়ানকে সরি বলে আর তাকে বলে যে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন তোমার সাথে এরকম কোনো কাজ করব না আর কোনো মিথ্যাও তোমাকে বলবো না। নিয়ানও তো তখন তাকে মাফ করে দেয়। কেউ তখন নিয়ানকে খুশি হয়ে কিস করে নেয়। পরবর্তী সিনে আমরা দেখি যে আগের বারের বিয়েটা যেহেতু তাদের দুজনের মতের বিরুদ্ধে গিয়ে হয়েছিল, তাই এবার তারা দুজনে এক হওয়ার পরে সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে আবারও বিয়ে করবে। এরপরে আমরা ওদের দুজনকে আবারও বিয়ের গেটআপে দেখতে পাই। বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো কেউ নিয়ানের জন্য লেখা স্কুল টাইমে সেই লেটারটি সবার সামনে নিয়ানকে পড়ে শোনায়। বিয়ের সমস্ত রিচুয়ালগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো কেউ নিয়ানের হাজারো বারণ করা সত্ত্বেও তাকে অ্যাব্রোডে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেয়, কারণ তারা দুজনে রোম্যান্স তো সারা জীবনে করতে পারবে, তবে তাদের দুজনের ক্যারিয়ারও তো তাদেরকে গড়তে হবে। নায়নের অ্যাব্রোডে চলে যাওয়ার পরে তো কেউর একদমই কিছু ভালো লাগে না, তাই সেও নিয়ানকে ছাড়া থাকতে না পেরে অ্যাব্রোডে নিয়ানের কাছে চলে যায়। নিয়ান যখন হঠাৎ করে কেউকে তার সামনে দেখতে পায় তখন তো সে খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। তারপরে তারা দুজনে একে অপরকে কিস করে নেয়। আর তাদের দুজনার এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।